সাড়া দাও বাংলাদেশ তথা মোহনা টিভিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার সাথে এমন একজন অতিথি উপস্থিত আছেন যাকে দেখলেই আপনারা চিনতে পারছেন। তিনি বাংলাদেশের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অতি সুপরিচিত মুখ জনাব সালাউদ্দিন আহমেদ। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, তরুণ প্রজন্ম নিয়ে আসলে বিএনপির পরিকল্পনা কি কি রয়েছে? আমাদের তারুণ্যের রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র ভাবনা নিয়ে দেশব্যাপী একটা কর্মসূচি ছিল। একটা ডিভিশন আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম আলোচনায়, তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা তারুণ্যের ভাবনাকে ধারণ করি, তরুণ প্রজন্মের রাষ্ট্রচিন্তাকে আমরা প্রাধান্য দেই। প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের ৩১ দফা কর্মসূচি সাজিয়েছিলাম। এর পরবর্তীতে আমাদের যে পরিকল্পনা, তার ভিত্তিতে যে সমস্ত কর্মসূচি আমরা প্রণয়ন করেছি, তা মূলত এদেশের শিক্ষার্থীদেরকে, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার কর্মসূচি। মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর দেশ বিনির্মাণ করা, যাতে বর্তমান জমানার গ্লোবাল ভিলেজ হিসাবে আমরা টিকে থাকতে পারি এবং সারা পৃথিবীর যে প্রযুক্তি নির্ভর যে বিশ্ব বর্তমান, সেই বিশ্বে যাতে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারি, সেই জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি আছে। আমরা আইটি সেক্টরে আধুনিক প্রযুক্তির ব্যবহার স্কুল পর্যায় থেকে শুরু করতে চাই। স্কুল পর্যায় থেকে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাতে আমরা প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর শিক্ষা দিতে পারি, সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই, যাতে দেশে আর কোনো সময় শিক্ষিত বেকার যুবকের সৃজন না হয়। আমরা এখন যেমন বিদ্যালয়ের পাঠাই আমাদের সন্তানদেরকে জ্ঞান অর্জনের জন্য এবং ডিগ্রি অর্জনের জন্য। ডিগ্রি প্রাপ্ত হওয়ার পরে তার কর্মসংস্থান কী হবে, ভবিষ্যৎ কী হবে, আত্মকর্মসংস্থান কী হবে, সেগুলোর খুব একটা বেশি প্রাধান্য আগে দেয়া হয়েছে বলে আমি মনে করি না। সেই শিক্ষা ব্যবস্থার দিকে যাচ্ছি, যে শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক শিক্ষার্থী নিজেকে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে এবং কর্মক্ষম নাগরিক হিসাবে দেশে এবং বিদেশে তার কর্মের সংস্থান করতে পারবে। সেজন্য আমরা বলেছি প্রাথমিক পর্যায় থেকে বাংলা ইংরেজির পাশাপাশি একটি তৃতীয় ভাষা শিখতে হবে এবং ক্রীড়া সংস্কৃতিতে অংশগ্রহণ করতে হবে এবং প্রত্যেককেই যার যার পছন্দ অনুযায়ী ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত একটি কারিগরি প্রশিক্ষণ নিতে হবে এবং সেই যে ট্রেডে সে পারবে তার উৎসাহ আছে সেরকম, যাতে কোনো রকমের বেকার জনশক্তির উৎপাদন না হয়। বস্তুত এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উৎপাদনমুখী রাজনীতিরই একটি অংশ। তখন ভাবনা সেই উপযোগী ছিল, সেই যুগের সেই সময়ের সাথে মিলিয়ে রাখা হয়েছিল। তার পরবর্তী আরও কয়েক দশক পরে বিশ্ব অনেক এগিয়ে গেছে, এখন সেটা তার সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে সাজাতে হবে। মূলত নীতি একটাই, উৎপাদনমুখী রাজনীতি, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। নিজ আসনে দীর্ঘদিন বা আমি বলতে চাই অনেক বছর পরে আপনি আবারও নির্বাচনমুখী জনসভা থেকে শুরু করে লোকজনের কাছে যাচ্ছেন, যেমনটা আশা করেছিলেন কিংবা আগে যেমনটা পেয়েছিলেন জনগণকে কাছে, এবার আসলে সারাটা কি বেশি বা কীরকম জানতে চাই? তার চাইতে আরও অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি। আমি ৩০-৩৫ বছর আগে থেকেই এদেশের জনগণের একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদে গিয়েছিলাম, আমাকে তারা সমর্থন দিয়েছিল। তখনকার সময় আর এখনকার সময় পাল্টেছে। ছাত্রগণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যাশা অনেক বেশি, স্কাই ইজ দ্য লিমিট বর্তমানে। আর নতুন প্রজন্মের চিন্তা ভাবনা এবং তাদের প্রত্যাশা অনেক বেশি। শহীদের অঙ্গীকার ছিল বৈষম্যহীন, সাম্যের, মানবিক মর্যাদার এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণ করা, যেটা মূলত মুক্তিযুদ্ধের, শহীদদের এবং মুক্তিযুদ্ধের একটা আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘ 54-55 বছরে চেষ্টা করেও সেই জায়গায় যেতে পারিনি। কিন্তু এখন আমাদের সময় বদলেছে, মানুষের প্রত্যাশা বদলেছে। সেই আকাঙ্ক্ষাকে, সেই প্রত্যাশাকে আমাদের পূরণ করার
ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা উদ্যোগ গ্রহণ করব, পরিকল্পনা গ্রহণ করব, আমাদের নীতি প্রণয়ন হয়েছে। সেই জন্য আমরা এখন আশাবাদী যে শুধু আমার এলাকায় নয়, সমগ্র বাংলাদেশে আমরা শহীদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো, সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে পারবো। আমি আশাবাদী। রাজনীতি করতে এসে যখন আপনি গুজব, ট্রল বা অপপ্রচারের শিকার হন, বেশিরভাগ আপনার সাথে পার্শ্ববর্তী দেশের সম্পর্কগুলো নিয়ে অনেক বেশি প্রচার করা হয়। এই ব্যাপারগুলোকে আসলে কিভাবে দেখেন, তখন নিজেকে কিভাবে সামলান? সোশ্যাল মিডিয়াতে আমি তেমন বেশি অ্যাক্টিভ নই, খুব একটা নজর দেই না, ক্রিয়া প্রতিক্রিয়াও দেই না। আমি ভেরিফাইড করে রেখেছি আমার ফেসবুক অ্যাকাউন্ট, একটা পেজ। এই জন্যে যে মাঝে মধ্যে হ্যাক হয়ে যায়, এগুলো আমি খুব একটা নিজে অপারেট করি না। তো সুতরাং ওই যে প্রতিক্রিয়ার কথা বললেন যে কে কী বললো, সেটা আমি মনোযোগ দিই না। তবে আমার একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে, দেশের জন্য যারা চিন্তা করি, জনগণকে নিয়ে যারা ভাবি, তাদের নিয়ে জনগণের অনেক উৎসুক থাকে, উৎসাহ থাকে, কৌতূহল থাকে, স্বাভাবিক। কিন্তু শুধুমাত্র সেই কারণে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কেউ যখন আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলকে, পলিটিক্যাল স্ট্রাগলকে যখন কেউ আন্ডারমাইন করে, সেটা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়াটা ওভাবে প্রকাশ করি না, কারণ আমরা জানি দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে গেলে জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সেটা আমি আমার নিজের জীবন দিয়ে শিখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি। সুতরাং কে কী নিয়ে ট্রল করলো, কীভাবে করলো, সেটা আমার প্রত্যয় থেকে, আমার অঙ্গীকার থেকে আমাকে কখনো টলাতে পারবে না, বিচ্যুত করতে পারবে না। আমাদের জীবনের যতটুকু সময় বাকি আছে, রব্বুল আলামিন যেই পরিমাণ হায়াত রেখেছে, তার শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত শুধু দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই, সেবা করতে চাই। এটাই আমার জীবনের একটা উদ্দেশ্য। এবং আমি মনে করি রব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছেন, আমি আর পিছনের দিকে তাকাবো না, আমার স্ট্রাগলের দিকে আমি তাকাবো না। এই সময়টা শুধুমাত্রই দেশের মানুষের জন্য ব্যয় করতে চাই, কল্যাণে ব্যয় করতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের বংশধরদের জন্য আমি অবদান রেখে যেতে চাই আমার সক্ষমতা অনুযায়ী। চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন। যদি রাজনীতিতে কখনো না আসতেন, কিংবা ছোটবেলা থেকে কখনো নায়ক হওয়ার ইচ্ছে ছিল কিনা? আমি ছাত্র জীবন থেকেই রাজনীতি করি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম। দুইটা সম্মেলন পেয়েছি, একটাতে সম্পাদক ছিলাম, আর একটাতে সহসভাপতি ছিলাম কেন্দ্রীয়। আমি কিছু সময় কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছি। আমার যেহেতু পড়াশোনার ডিসিপ্লিন ছিল LLB অনার্স LLM, তো স্বাভাবিক কারণে আমি পাশ করার সাথে সাথে বারে এনরোল্ড হই ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে। কয়েক বছর আমি প্র্যাকটিস করেছি। তারপরে এক পর্যায়ে আমার পিতার ইচ্ছা অনুযায়ী আমি BCS পরীক্ষায় অংশগ্রহণ করি। বাংলাদেশের সিভিল সার্ভিসে অ্যাডমিনিস্ট্রেশন, BCS অ্যাডমিনিস্ট্রেশনে আমি চান্স পাই এবং সহকারী কমিশনার এবং ম্যাজিস্ট্রেট হিসাবে আমি বেশ কয়েক বছর চাকরি করেছি। তারই এক পর্যায়ে সরকারি চাকরিজীবী হিসাবেই আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম শাসন আমলে 1991 সালে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসাবে নিয়োগপ্রাপ্ত হই সরকারি কর্মকর্তা হিসাবে। সেখানে আমার প্রায় 4.5 বছর, 5 বছরের মতো আমার কর্মজীবন ছিল। তার শেষের দিকে আমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী আমি চাকরি থেকে ইস্তফা দিয়ে
সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করি। তো রাজনীতির এ তো ছিলই, আমার রাজনীতির প্রতি টান ছিল। তারপরে এলাকার মানুষ আমাকে গ্রহণ করেছে, আমি নির্বাচিত হয়েছি। এর পরের বার 2001 সালে 1996-তে দুটো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। একটা সংক্ষিপ্ত সময়ের জন্য ছিল, সেই পার্লামেন্ট ডিজলভড হয় পরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রচলনের পর। সেই সংসদে আমিও একজন সদস্য ছিলাম তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যখন আমরা গ্রহণ করি। এরপরে আরও একটা নির্বাচন হয় 1996 সালের 12ই জুন। সেই নির্বাচনে অংশগ্রহণ করে আমি এখানে জয়লাভ করি। 2001 সালে পরবর্তী নির্বাচনেও আমি জনগণের সমর্থনে বিপুল ভোটে জয়লাভ করি। তারপরে সরকারের মন্ত্রিসভায় আমার যোগদান করার সুযোগ হয়। এর পরবর্তী সময়ে 2007 থেকে 2000 এই সময় পর্যন্ত 2026-এর আগামী নির্বাচন পর্যন্ত, এই সময়টার মধ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। 2008-এর নির্বাচনে আমি কারাগারে থাকলে আমার স্ত্রী এখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন, আমার চাইতেও বেশি ভোটে জয়লাভ করেছে। 2014-র পর থেকে তো আমরা আর একটা ভোটারবিহীন নির্বাচন, আর একটা নিশিরাতের নির্বাচন, আর একটা আমিডামির নির্বাচন, এই নির্বাচনগুলোকে আমরা স্বীকৃতি দেই না। এই নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করে নাই, বাকি অনেক গণতান্ত্রিক দলও অংশগ্রহণ করে নাই। 2018 সালে আমরা যে কোনো কারণে হোক সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য অথবা সরকারের প্রতিশ্রুতি যে নিরপেক্ষ নির্বাচন করবে, সেই প্রতিশ্রুতিকে বিশ্বাস করে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমি তো তখনও নির্বাচনে দল অংশগ্রহণ করেছিল, সেই নির্বাচনও আমার স্ত্রী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু নির্বাচন তো হয়নি। এগুলো সবই আপনারা জানেন, সারা জাতি জানে। তো এই দীর্ঘ সময়ে ব্যক্তিগতভাবে আমি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করি নাই, করার সুযোগ হয় নাই 2009 থেকে এই পর্যন্ত, সেটা রাজনীতির মাঠে সরাসরি অংশগ্রহণের যে সুযোগ ছিল না, সেই কারণে একটা জেনারেশন হয়তো আমাকে সরাসরি দেখে নাই, পায় নাই। তারা এখন আমাকে দেখছে, তাদের চাইতে বয়সে যারা সিনিয়র তারা তো চিনেই জানে। তো দীর্ঘ 30-35 বছরের যে পরিচিত এলাকা, ভোটার, মানুষ, তারা আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি তারা আমার উপর আস্থাও রাখে, যেহেতু এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন আমাদের হাত দিয়েই প্রথম শুরু হয়েছিল। তো সেই জন্য আমার অনুভূতি বা জনগণের সাড়া, এগুলো সবই অপ্রত্যাশিত নয়, খুবই প্রত্যাশিত। এবং আমি আশাবাদী ইনশাআল্লাহ অতীতের যে কোনো নির্বাচনের চাইতে আরও বেশি ভোটে ইনশাআল্লাহ জনগণ আমাকে নির্বাচিত করবে। রাজনৈতিক জীবনে কি এমন কখনো মনে হয়েছিল যে না, আমি সরকারি চাকরিতে থাকলেই ভালো হতো, রাজনীতিতে আসা আমার উচিত হয়নি? এটা ভবিষ্যৎ মানুষের কাছে জানা থাকে না, একমাত্র রব্বুল আলামিনই ভবিষ্যৎ জানেন। তা আমি কখন কি করব, কোথায় আসব, বা সরকারি চাকরিতে থাকলে ভালো হতো কিনা, এগুলো সব কিছুই রব্বুল আলামিনের ইচ্ছা। হয়তো আমার তকদিরে ছিল আমার মাধ্যমে দেশের জনগণের সেবা হবে। সরকারি চাকরির চাইতে জনগণের সেবা করাটাকে আমি মনে করি উত্তম কাজ। যে কোনো জায়গা থেকে জনগণের সেবা করা যায়, কিন্তু রাজনীতি হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে জনগণের সেবা করা, দেশের সেবা করা এবং রাষ্ট্র বিনির্মাণে কাজ করার সবচাইতে বড় সুযোগ। কারণ রাজনীতি ছাড়া রাষ্ট্র চলে না। কক্সবাজার আপনার আসন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা সাজিয়েছেন কিনা? রাষ্ট্রীয় পরিকল্পনারই অংশ। একটা এলাকা নিয়ে ক্ষুদ্র কোনো পরিকল্পনা যদি করতে হয়, সেটা হচ্ছে স্থানীয়ভাবে যা কিছু জনচাহিদা আছে সেগুলো পূরণ করা। কিন্তু রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা অনেকটা পার্ট অফ দি টোটাল ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি। সেখানে রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, মানুষের হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি আর কি, মানব সম্পদ উন্নয়নের জন্য কিছু করার আছে। এককভাবে কোনো
এলাকার জন্য কিছু যদি পরিকল্পনা করতে হয়, সেটা হচ্ছে স্থানীয় উন্নয়ন কার্যক্রম, সেটা তো থাকবেই। তরুণ প্রজন্মের মধ্যে একটি সবচেয়ে বড় টেন্ডেন্সি দেখা যায় বিদেশে চলে যাওয়া, দেশের বাইরে চলে যাওয়া। তারা সফলতা মনে করে দেশের বাইরে গেলেই তারা সফল হবেন কিংবা একটা সেভ লাইফ পাবেন। এই ব্যাপারটি তো আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে দিনকে দিন। এই ব্যাপারটি থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা, বা তরুণদের আসলে আত্মবিশ্বাস বাড়ানোর উপায়টা কি হতে পারে? In a sense, it is true that this is brain drain. একটা ন্যাশনাল ব্রেইন ড্রেন হয়। জাতির মেধাবী সন্তানরা এখানে কর্মসংস্থানের সুযোগ না হলে, রিসার্চের সুযোগ না পেলে, তারা যেখানে সেই সুযোগটা পাবে সেখানে যাওয়ার চেষ্টা করবে। আমরা যদি ক্ষেত্রটা এমনভাবে বিনির্মাণ করতে পারি যে তার রিসার্চ করার, দেশের জন্য অবদান রাখার, পৃথিবীর জন্য অবদান রাখার সুযোগ এখানেই সৃজন করা যায়, সেই রকম যদি আমরা আমাদের পরিকল্পনা সাজাতে পারি, তাহলে এই ব্রেন ড্রেনটা কমবে। বরং পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে যে সকল দেশ এই মেধাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছে এবং সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রীয় পরিকল্পনা সাজিয়েছে, সেখানে সেই মেধাবী সন্তানরা কিন্তু তাদের দেশে আবার ফেরত গিয়েছে ক্ষেত্র পেয়ে। দেশের সেবা করতে কে না চায়? আমরা সেরকম একটা শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করছি, যেটা আমি আগেই বললাম। মোরওভার আরেকটা বিষয় খুবই আমাদেরকে বিবেচনায় নিতে হবে, তা হচ্ছে 18 কোটি মানুষের দেশ, পৃথিবীর 8ম বৃহত্তম দেশ জনসংখ্যার ভিত্তিতে আমাদের বাংলাদেশ। এখানে এত জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা ওভারনাইট সম্ভব না। আমরা কেবল বিদেশে রপ্তানি করার মতো যদি আমরা এখানে এরকম ইন্ডাস্ট্রিজ, ইনস্টিটিউশন সেট আপ করতে পারি, তখন সেই একই কাজগুলো আমরা দেশে আমাদের জনসম্পদ দিয়ে করতে পারবো। অথবা আমরা জনসম্পদকে যদি দক্ষ জনসম্পদ হিসেবে রূপান্তরিত করে, যেটা আমরা করার চেষ্টা করছি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের যে পরিকল্পনা, তাহলে তারা সত্যিকারভাবেই বিদেশে কর্মসংস্থান করে দেশের সেবা করতে পারবে, দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, নিজেরাও সমৃদ্ধ হবে অর্থনৈতিকভাবে, দেশও সমৃদ্ধ হবে। সেই জন্য আমাদের এই অধিক জনসংখ্যার কারণে আমরা যে এখন যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছি না, সে তাদের কর্মসংস্থান যদি আমরা বাইরে করতে পারি, এখান থেকে যদি আমরা দক্ষ জনশক্তি হিসাবে রপ্তানি করতে পারি, সেটাও আমাদের একটা বিকল্প ভাবনা আছে। সেটা আমরা আগেই বলেছি যে ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমরা বিভিন্ন ট্রেডে আমাদের দক্ষ জনশক্তি যদি আমরা রপ্তানি করতে পারি, তারা নিজেদের জন্য সম্পদ হবে, দেশের জন্য সম্পদ হবে, এবং আমাদের এখানে ওভারবার্ডেন্ড হবে না, কর্মসংস্থানের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে না। তো এই কাজগুলো করতে পারলে উচ্চতর প্রশিক্ষণ বা গবেষণার সুযোগ বা উচ্চশিক্ষা নিয়ে কেউ আর বিদেশে যেতে চাইবে না। আর যদি যায়ও, সেটা দেশের জন্য যাবে দক্ষ জনশক্তি হিসাবে। তা আমাদেরকে সেই দিকেই মনোযোগ দিতে হবে, কারণ আমাদের ম্যান ল্যান্ড রেশিও অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি পিকুলিয়ার। আমাদের এখানে 1 বর্গ কিলোমিটারে যত জনসংখ্যা বাস করে, সেটা পৃথিবীর কোনো দেশে মনে হয় নাই। আমাদের ভূমি কম, জনসংখ্যা বেশি। এই ম্যানল্যান্ড রেশিওটা না মেলার কারণে আমরা অনেক রকমের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি না। যাই হোক, আমরা যদি এই জনসম্পদকে সত্যিকারভাবে জনসম্পদ হিসাবে গড়ে তুলতে পারি, জনসংখ্যাকে, তাহলে এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় কাজ, বড় পরিকল্পনা। চমৎকার চিন্তা ভাবনা। আমার সর্বশেষ প্রশ্ন, কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত, নিশ্চয়ই আপনি দেশ বিদেশে অনেক সমুদ্র সৈকত দেখেছেন। এই সমুদ্র সৈকতের সীমাবদ্ধতা তো নিশ্চয়ই রয়েছে। সেই সমস্যাগুলো সমাধানে সরকারে আসলে আপনাদের পদক্ষেপ থাকবে কিনা? সীমাবদ্ধতা নয়, সেটা পরিকল্পনার অভাব। এই সমুদ্র সৈকত সড়কটি কক্সবাজারের, এটা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 1991 সালের সরকারের সময়ই গৃহীত প্রকল্প, অনেক দূর বাস্তবায়ন করা প্রকল্প। তারপর এটার কন্টিনিউটি হয়েছে, এরপরে ডেভেলপমেন্ট হয়েছে, 2001 সালে হয়েছে।
এর পরবর্তীতে এটা আরও অনেক বেশি, আমি তখন সরকারে ছিলাম, এটা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই সড়ক নিয়ে। এটা প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি সি বিচ রুট, স্টার্টিং ফ্রম কক্সবাজার টু টেকনাফ। এরপর আমরা সেন্ট মার্টিনে সেটা এক্সটেন্ড করেছি, জেটি দিয়েছি। আমরা এখানে স্থলবন্দর স্থাপন করেছি টেকনাফে। তারপরে এখানেও জেটি হয়েছে, অনেক কিছু হয়েছে, সামুদ্রিক পরিবহনের ব্যবস্থা হয়েছে। বাট এগুলো অপ্রতুল। আমরা যদি এখানে একটা বৃহৎ পরিকল্পনা সাজাই, আমাদের যে পৃথিবীতে বলা হয় এটা মানে দিস ইজ দি লংগেস্ট অ্যান্ড ওয়াইডেস্ট স্যান্ডি ভার্জিন বিচ বলতে গেলে, এই বীজটাকে কেন্দ্র করে আমাদের বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠতে পারে। তো সেটা পর্যটন খাতে এবং অন্যান্য ব্লু ইকোনমির খাতে আমরা এটাকে ব্যবহার করতে পারি। সেই পরিকল্পনা আছে আমাদের। 31 দফার ভিত্তিতে যে পরিকল্পনা কর্মসূচি আমরা নিয়েছি, আমাদের ম্যানিফেস্টোতে, ইলেকশন ম্যানিফেস্টোতেও সেটা থাকবে, সেটা করা যাবে। আর এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য কক্সবাজারে আমাদের পরিকল্পনা ছিল, আমরা অনেক দূরে এগিয়ে গেছি। পরবর্তী সরকারের সময় সেটা বাস্তবায়ন হয়েছে এখনকার সময়ে। আর সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দরের যে পরিকল্পনা, সেটা 2001 সালের সরকারের সময়ই আপনারা নথি দেখবেন, ফিজিবিলিটি স্টাডি, টেকনিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভে সব কিছুই হয়েছে এবং সাইট সিলেকশন হয়েছে। সেটা আমাদের সময় গৃহীত হয়েছে, আইন প্রণয়ন হয়েছে। এর পরবর্তীতে আমরা সরকারের ধারাবাহিকতা যেহেতু আমাদের থাকলো না, আমরা আমাদের পরিকল্পনাটা নিয়ে এগোতে পারিনি। তারপরে যাই হোক, জাপানের সহযোগিতায় কয়লা বিদ্যুৎ নির্মাণ করতে গেলে, প্রকল্প নির্মাণ করতে গেলে সেখানে যেই ড্রাফটটা পাওয়া যায়, তাতে তারা উৎসাহিত হয়ে বলেছেন এই জায়গাতেই গভীর সমুদ্র বন্দর করা যায়। কিন্তু আমাদের আগের সাইট সিলেকশন ছিল সোনাদিয়া দ্বীপের পশ্চিমে। তখন মাতার বাড়িতে সেই ড্রাফট পাওয়া গিয়েছে, তারা চ্যানেল বানিয়েছে এবং এটাকে গভীর সমুদ্র বন্দর হিসেবে উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। সেটা আমাদের সৌভাগ্য। সেটা হলে এবং পর্যটন কেন্দ্র কক্সবাজারে একসাথে যদি আমরা ডেভেলপ করতে পারি, বাংলাদেশের রাজস্ব আয়ের সিংহভাগ এখান থেকেই যাবে। সেই পরিকল্পনা আছে, তবে সময় লাগবে এবং এটা আস্তে আস্তে বাস্তবায়ন করতে হবে। সেই পরিকল্পনা অনেক বিষয় আছে, এটা অনেক সময় লাগবে। ধন্যবাদ আপনাকে। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, স্পেশালি এবার যুক্ত হয়েছে গণভোট। আপনার যদি জনগণের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমাদের প্রিয় দেশবাসী, এলাকাবাসী এবং আমাদের ভোটারদের প্রতি আমাদের আবেদন, বাংলাদেশের সপক্ষের শক্তি, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষের প্রতীকে সমর্থন দিয়ে, ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে আমাদের শহীদের স্বপ্ন পূরণের জন্য, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পূরণের জন্য সুযোগ দিবেন। এই আহ্বান, এই অনুরোধ দেশবাসীর প্রতি রাখি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা অতিথির একটি সুন্দর বক্তব্য কোট করে আমাদের অনুষ্ঠান শেষ করি। আজকের অতিথির প্রতিটা বক্তব্যই আমার কাছে ভালো লেগেছে। প্রতিটি বক্তব্যই অত্যন্ত সুস্পষ্ট, সাবলীল এবং তিনি একেবারে যেই উত্তরগুলো আসলে আমরা জানতে চাচ্ছিলাম, প্রতিটি উত্তরই খুব সুস্পষ্টভাবে দিয়েছেন। তবে আজকে সব ভালো লাগার মধ্য থেকে যেই ভালো লাগা আমার হৃদয়কে আবেগ আপ্লুত করে তুলেছে, সেটি হলো কোনো গুজব, কোনো অপপ্রচার, কোনো ট্রল তাকে তার লক্ষ্য থেকে টলাতে পারেন না। এই যে তার ধীরতা, এই ধীরতা যদি তরুণ প্রজন্ম কিংবা সকল রাজনীতিবিদ, সকল কর্মজীবী, সকল মানুষের মধ্যে এই ধীরতা থাকে, তাহলেই আসলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে আমি বিশ্বাস করি। নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো স্থানে সারা দাও বাংলাদেশ ক্যামেরা আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত আপনারা সকলে মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।